হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কি সেই বিষয়? দোরগোড়ায় তোমাদের WBCS পরীক্ষা, আশপাশ থেকে কানাঘুষো থেকে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরে গেছো, সময় কিন্তু আর বেশি বাকি নেই। তোমাদেরকে একটা কথা বলবো, খুব ইম্পর্ট্যান্ট। WBCS এর কাট অফ উত্তরোত্তর বাড়ছে বলে হয়তো তুমি চিন্তাগ্রস্ত হতে পারে, হয়তো তোমার মধ্যে কনসার্ন আছে। দেখো, এই পরীক্ষাটা যেহেতু একটা খুব বলতে পারো সম্মানীয় একটা পরীক্ষা, কিন্তু বর্তমানে যেহেতু এর ডিউরেশন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমভাবে চেঞ্জ হচ্ছে, তো একটা সুযোগ হাত থেকে বেরিয়ে যাক মানে তোমার কাছে একটা বড় সুযোগ চলে গেল। এরপরে আর কিভাবে তুমি সেই সুযোগটাকে পাবে বা সেটা কাজে লাগাতে পারবে কি না সেটা বলা কিন্তু মুশকিল। তো আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে সেটা, যে আমরা যখন প্রিপারেশানটা স্টার্ট করেছি তখন এই লাস্টের কদিন কিভাবে প্রিপারেশানটা নিলে এইবারের WBCS তুমি অনায়াসে বিনা টেনশানে ক্র্যাক করে তুমি কিন্তু এগিয়ে যেতে পারো। কেন বলছি? ম্যাক্সিমাম ছাত্ররা প্রিলিমস দেওয়ার পরে এই কনফিউশনেই থাকে আমার কাট অফ ক্লিয়ার হবে কি না, এবং তারা মেন্সের প্রিপারেশান শুরু করে না, বা মেন্সের জন্য তাদের যেটা কিছু করা উচিত সেটাকে তারা শুরু করতে পারে না ভয়ভীতির কারণে। যার ফলস্বরূপ কি হয়, মেন্সের প্রিপারেশান পর্যাপ্ত হয় না। যবে আমার কাছে প্রিলিমসের রেজাল্ট আউট হবে তবে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমি পাস করেছি কি করেনি। তাদের পক্ষে মেন্স ক্র্যাক করা সম্ভব নয়। সমস্যা অনেক, কিন্তু সমাধান আজকের ভিডিওতে থাকছে। তোমাদেরকে বলি, WBCS পরীক্ষা বেসিক ইনফরমেশন কিছুটা বলে শুরু করছি, কারণ তারা রিলেট করতে পারবে। 200 মার্কসের পরীক্ষা হয়, 2.5 ঘন্টার পরীক্ষা হয়। ঠিক আছে, এই 2.5 ঘন্টাটাও একটা অনেকের ক্ষেত্রে অভিশাপ হয়ে যায়। ঠিক আছে, কি বললাম? 8খানা আমাদের কাছে বিষয় আছে। বিষয়ে বলার থেকে বড় কথা 8টা টপিক থেকে প্রশ্ন, টপিকও তো ঠিক শব্দ নয়, মানে 8খানা ক্যাটেগরিতে ভাঙা হয়েছে। সেই 8খানা ক্যাটেগরি থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা থেকে 25টা করে প্রশ্ন আসে। টোটাল তুমি 200খানা প্রশ্ন তুমি পাবে, 1 মার্কস করে তোমার দেওয়া হয়, এবং নেগেটিভ মার্কিং হিসাবে 0.25 যদি তুমি ভুল মার্ক করো কেটে নেওয়া হবে। এটা হচ্ছে WBCS পরীক্ষার বৈশিষ্ট্য, আমরা জানি। কিন্তু যে কাট অফ বর্তমানে আমরা দেখছি, যে আমাদের যদি সিকিওর হতে হয় 140+ আমাদেরকে পরীক্ষায় স্যার যে কোনো লেভেলের প্রশ্ন হোক না কেন আমাকে নিয়ে আসতে হবে। এখনকার কম্পিটিশান, কারণ যারা WBCSকে পাখির চোখ করে দেখে তারা কিন্তু একটাই সুযোগের অপেক্ষায় থাকে। তারা কিন্তু এরকম নয় যে আমার বছরে মনে হয় আমার অনেক সুযোগ আসবে, এই ভেবে কিন্তু তারা কিন্তু পরীক্ষাটা দেয় না। তো এই 200 মার্কসের মধ্যে 140 বা কেউ 150 বা তারও বেশি কেউ টার্গেট যদি করছো, এমন কেউ থেকে থাকো, তাহলে তুমি সঠিক জায়গায় এসে দাঁড়িয়েছো। ভাবো, এতটা মার্কস তোলা কিন্তু মুখের কথা নয়। হতে পারে তুমি বলতে পারো স্যার হ্যাঁ কিছুটা প্রশ্ন তোমার কাছে প্রেডিক্টেড আসে, কিন্তু এতটা প্রশ্ন প্রেডিক্টেড আসে না যে তুমি ওই যে নাম্বারটা বললাম অতি সহজে স্কোর করতে পারো। অনেক এর মধ্যে ব্যাপার রয়েছে। কেন? এক তো হচ্ছে উত্তরোত্তর আমাদের কাছে যে পরীক্ষার মান সেটা বাড়ছে, পরীক্ষার অপশানের কাঠিন্য মান বাড়ছে। তো সেক্ষেত্রে কিছু কিছু এমন জায়গাকে আমার শর্ট আউট করা উচিত যে জিনিসগুলোকে আমি পরীক্ষা হলে হিট করব। যেমন দেখবে, তুমি যদি বিরাট কোহলিকে খেলতে দেখো, সে কিন্তু সমস্ত বোলারকেই কিন্তু ছক্কা ওড়াতে যায় না। সে জানে যে কোন বোলারটাকে সম্মান দিতে হবে, কোন বোলারটাকে আমি হিট করব, কোন বোলারটাকে আমি লাস্টের দিকে দেখব, কোন বোলারটাকে আমি প্রথম দিকে সেফ খেলবো, কোন বোলারটাকে ওড়াবো। তার একটা স্ট্র্যাটেজি থাকে। সো সেই স্ট্র্যাটেজির পার্ট হচ্ছে ম্যাথ এবং রিজনিং। আজকে আমি তোমাদের সামনে সেটাই বলতে এসেছি। এবারে চলে আসি আমাদের ফার্স্ট 8টা সাবজেক্টের মধ্যে কী কী আছে। ইংলিশ, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট যে ডেভেলপমেন্ট সেটা, ইন্ডিয়ান পলিটি ইকোনমি থেকে টোটাল 25 নম্বর পড়ে, হিস্ট্রি অফ ইন্ডিয়া যেখানে অ্যানসিয়েন্ট মিডিয়াভেল পার্ট আছে, INM থেকে আলাদা করে প্রশ্ন পড়ে, মানে হিস্ট্রি পোর্শন অনেক বেশি আছে, জিওগ্রাফি এবং যার মধ্যে ইন্ডিয়ান এবং ওয়েস্ট বেঙ্গল ঢুকে আছে, এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি যেটা আমরা বলার চেষ্টা করছি। নামের মধ্যেই কিন্তু অ্যারিথমেটিক লেখা নেই, নামের মধ্যেই কিন্তু রিজনিং লেখা নেই, লেখা আছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, যেখানে তোমার মেন্টাল অ্যাবিলিটিকে টেস্ট করা হবে। এবার এইখানেই হচ্ছে সবথেকে বড় জিনিস, যে পশ্চিমবঙ্গের পরীক্ষা এবং সেই পরীক্ষায় এক্স্যাক্টলি লেখা কি আছে সেটা বড় মাইনে রাখে না। তার থেকে বেশি গুরুত্ব রাখে কি, যে অ্যাকচুয়ালি পরীক্ষায় কি আসছে সেটাকেই অ্যানালিসিস করা হয়েছে, এবং সেটার বিষয়ে কথা বলবো। দেখবে এতগুলো সাবজেক্ট সবার একেবারে 100% সব কিছুতেই মহারথী থাকতে পারে না। হ্যাঁ, এক্সেপশনাল আছে। আমি ধরে নিচ্ছি তোমরা যারা ভিডিও দেখছো তারা এক্সেপশনাল নয় কেউ। ঠিক আছে। আবার পশ্চিমবঙ্গের যেহেতু পরীক্ষার ফ্রিকোয়েন্সি কম,
তো সেক্ষেত্রে হয়তো এই পরীক্ষাটা তুমি দিয়েছিলে আগেরবার, খুব ভালো প্রিপারেশন ছিল, এবারে তোমার নাও থাকতে পারে। কারণ বড় বড় দিগ্গজ ব্যক্তি প্রথমবার হয়তো সে ইন্টারভিউ দিয়েছিল, দ্বিতীয়বার প্রিলিমস পাস করতে পারেনি, এরকমও কিন্তু ফেস করেছে। তোমাদেরকে আরও 2-3টে কথা বলবো, খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা আমরা ঢুকবো ডাইরেক্টলি আমাদের বিষয়ে আজকে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। দেখো, ম্যাথামেটিক্স এবং রিজনিং দুটোকে মিলিয়ে কিন্তু মেশানো হয়েছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটিতে। কিন্তু সব চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়ে না, আর সব চ্যাপ্টার দেখে গিয়ে তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারবে এমনটা হওয়ার চান্সও কিন্তু সবসময় হয় না। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো জানো না, হয়তো অনেকে জেনে থাকবে, যদি কেউ মেন্সের ক্যান্ডিডেট থেকে থাকো, আগের বছর মেন্স দিয়েছো, হয়তো সে জেনে থাকতে পারে। আমি ওভারঅল সবার কথা ভেবে বলে দিচ্ছি। দেখবে একটা নতুন ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। সেই ডেভেলপমেন্টটা কি, যে মেন্সে কি হচ্ছে, অ্যারিথমেটিকের পরিমাণ বা ম্যাথ থেকে দেওয়া প্রশ্নে, অ্যারিথমেটিক বলাটা ভুল, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে প্রশ্ন দেওয়ার পরিমাণ তুলনামূলক বাড়তে শুরু করেছে, যেখানে রিজনিংকে কমানো হচ্ছে। এবং সেখানে 120-30 অনেক সময় চলে যাচ্ছে শুধুমাত্র 200 পেপার, হয়তো পেপার নাম্বার 6, সেখানে তোমার 200-র মধ্যে 130-40 তোমার ম্যাথ চলে যাচ্ছে, বাকি পোর্শনটা তোমার রিজনিং। আর ঠিক উল্টো কেসটা ঘটছে আমাদের কাছে কিছে, প্রিলিমসে, যেখানে আমরা দেখব রিজনিংয়ের ওয়েটেজ বাড়ছে এবং ম্যাথের ওয়েটেজ কিন্তু তুলনামূলক কম আসছে। ম্যাথ যদিও বা আসে, সেটা কিন্তু রিজনিংয়ের মতো তোমার কাছে মেন্টাল অ্যাবিলিটি চেক করছে এইরকম ম্যাথ আসছে। মানে তোমার কাছে কোর ম্যাথামেটিক্সকে বেশি ঘাটানোর চেষ্টা কিন্তু দিনের পর দিন কমছে। তার মানে এটা নয় যে সবসময় আসবেই না বা প্যাটার্ন হট করে চেঞ্জ হবে না, এরকমটাও আমরা কিন্তু বিগত বছরগুলোতে দেখেছি। তো মাথায় রাখবে। তো তার জন্য প্রস্তুতিটা কেমন হবে স্যার, এই সময় আমাদের কেমন করে করা উচিত? দেখো, আজকে একটা সায়েন্টিফিক ওয়ে বলবো, জাস্ট একটা বলে দিয়ে চলে যাওয়ার মতো ভিডিও এটা নয়। মনে রাখবে, তুমি যখন প্রিপারেশনটা শুরু করছো, তোমাকে চ্যাপ্টার কভার করার থেকে তোমাকে সেগমেন্ট কভার করতে হবে। WBCS এর প্রিলিমস ক্র্যাক করার জন্য চ্যাপ্টারকে পড়ে উদ্ধার করার থেকে বড় কথা, সেগমেন্ট যদি তুমি কভার করে যাও, তুমি দেখবে প্রশ্নটা তুমি সলভ করে দিয়ে এসছো। তোমার উদ্দেশ্য তো তোমাকে মানে একেবারে গণিতজ্ঞ হওয়াটা নয়, তোমার উদ্দেশ্য হচ্ছে প্রিলিমসে 150 থেকে 60 তুলে আনা, বা আমি ধরে নিচ্ছি মিনিমাম 140 তুলে আনা। তো সেক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে, স্যার পার্সেন্টেজ যখন আমি পড়বো, তখন একই সাথে সাথে ওয়ান শট আমি কোনটাকে পড়ে নেবো, পার্সেন্টেজের সঙ্গে প্রফিট লস, সঙ্গে CISI, এর মাঝখানে কোনো নতুন চ্যাপ্টার আমি ইনক্লুড করব না পড়ার সময়। কেন? এটা হিউম্যান সাইকোলজি, আর আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাকে বলতে পারি যে এই 3টে টপিককে তুমি যদি একসাথে রেডি করো, এক তো তোমার সময় বাঁচবে, দ্বিতীয়ত পরীক্ষা অ্যাকুরেসি বাড়বে, তৃতীয়ত তোমার কি হবে, তুমি দেখবে তোমার অনেকটা বড় জায়গা কিন্তু কভার আপ হয়ে গেছে। আর যখন মানুষের মধ্যে এই প্রবণতা তৈরি হয় যে আমার অনেকটা বড় জায়গা কভার আপ হয়ে গেছে, তখন সে মেন্টালি একটু কিন্তু কুল ফিল করে, তখন তার মধ্যে বার্ডেন কম হয়। আর বার্ডেন কম হলে কি হবে, তুমি তোমার বেশি তোমার আউটপুটটা তুমি নিয়ে আসতে পারবে। তো যখনই পড়াটা শুরু করছো, বাড়িতে রিভিশন শুরু করছো বা যাই করছো, পার্সেন্টেজ, তার সাথে প্রফিট লস, তার সাথে CISI পড়ে ফেলবে একটার পর একটা, ঠিক আছে? পার্সেন্টেজ থেকে শুরু করে প্রফিট লস, দেন CISI। শুধুমাত্র এখানে কিছু নতুন কনসেপ্ট জুড়বে, কিন্তু জিনিসটা ওয়ান ফ্লোতে চলবে, কারণ পার্সেন্টেজেরই কনসেপ্ট নিয়ে ওই চ্যাপ্টারগুলোতে অ্যাপ্লাই হয়। যখন টাইম অ্যান্ড ওয়ার্ক পড়বে, তখন সাথে সাথে পাইপ অ্যান্ড সিস্টেমটাও পড়ে নেবে। তারপরে তুমি আসছো টাইম স্পিড ডিস্টেন্স, যখন পড়বে সাথে সাথে রেসের প্রবলেম, যেহেতু এখন বর্তমানে কিছু এটার উপর একটুখানি বেশি খাটাখাটনি করছে আমাদের PSC। তারপরে তুমি বোট আর ট্রেনটাও সাথে সাথে পড়ে নেবে। তাহলে দেখো 3টে সেগমেন্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে রাদার দ্যান চ্যাপ্টার্স, ঠিক আছে? এবং তোমাদেরকে বলি, তুমি যখন পড়াশুনো শুরু করবে, রেশিও প্রপোর্শনের সাথে সাথে পার্টনারশিপ এবং মিক্সচারটাকে পড়ে নেবে, ঠিক আছে? আর যখন তুমি অ্যাভারেজটা পড়ছো, অ্যাভারেজের সাথে সাথে অ্যালিগেশন মেথডটাকে পড়বে। অনেকে কি করে, মিক্সচারের সঙ্গে অ্যালিগেশন মেথডটাকে পড়ে না। এই যে অ্যাভারেজ যে চ্যাপ্টারটা না, এই অ্যাভারেজের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই নাম হচ্ছে কি, মেথড অফ অ্যালিগেশন, শুধু লেখার ধরনটা আলাদা। যদি তোমার মনে হয় যে আমি প্রিলিমসের আগে অ্যালিগেশন মেথডটা শিখবো না, তুমি এটাকে স্কিপ করতে পারো। মেন্সের আগে অবশ্যই দেখে যেতে হবে, আপাতত প্রিলিমসের জন্য তুমি স্কিপ করতে পারো, কারণ অ্যালিগেশন একটা মেথড যেটা বিভিন্ন কোয়েশ্চেনে লাগে। কিন্তু আমাদের প্রিলিমসে এতটাই আমাদের কাছে টাইম থাকে যে আমরা কিন্তু অনায়াসে অন্যান্য মেথড দিয়ে করে দিতে পারি। তো অ্যালিগেশন আমাদের না শিখলেও চলে যাবে, মাথায় থাকবে। তো মনে রেখো, এই কথাটা খুব মূল্যবান কথা বলছি, ওকে? এবার হচ্ছে HCF LCM স্যার, HCF LCM মানে লসাগু এবং গসাগু করে ফেলতে হবে এগুলোকে একসাথে। এরপরে আমরা দেখব কি, অনেকে বলে স্যার
আমি কি অ্যাডভান্স ম্যাথ দেখে যাব? দেখো অ্যাডভান্স ম্যাথ দেখতে লাগে না প্রিলিমসে, বেসিক ইনফরমেশান দেখতে লাগে। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, ঠিক আছে? তুমি এটা জানো কি না যে তোমার পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে, বেসিক আইডিয়া তোমার জানা আছে কিনা? যদি তোমার কাছে একটা সামান্য প্রশ্ন দিয়ে দেয়, তুমি সেটাকে করতে পারবে কিনা, ঠিক আছে? মানে বেসিক ইনফরমেশানের তোমার অভাব যদি না থাকে, তোমার কাছে এইগুলোর উপরে বেশি এমফাসাইজ করার দরকার নেই। ট্রিগোনোমেট্রির মধ্যে তুমি বেসিক তুমি মানে জিনিসগুলো জানো কি না, যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা বের করতে জানো কি না? এছাড়া যেগুলো তোমার যেগুলো রয়েছে তোমার কাছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, ট্রিপলেটের বেসিক ধারণা তুমি জানা আছে কিনা, ঠিক আছে? এই বেসিক জিনিসগুলো তুমি জানো কিনা, সেই জিনিসটা কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে? এবার তোমার মনে হতে পারে, স্যার হঠাৎ করে যদি আমার কাছে একটা ছোট বাট ইজি কোয়েশ্চেনই কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম দিয়ে দেয়, কী করব? আরে বেসিকটা তো জানা আছে কি করে অ্যাপ্লাই করতে হয়। যদি বেসিক জানা থাকে তোমার হয়ে যাবে, কোনো চাপ নিও না, ঠিক আছে? তো বেসিকটা জানা খুব জরুরি। অ্যাডভান্সের প্রশ্ন এখানে কোনো সলভ করে যেতে হবে না। তবে হ্যাঁ, আমরা যখন মেন্স দেবো তখন কিন্তু আমাদের খুব জিনিসগুলোকে বুঝে শুনে পড়তে হবে এবং পড়তে হবে, ঠিক আছে? এরপরে তুমি যদি বলো মেন্সুরেশনে কী পড়ে যাবো, অনলি ফর্মুলা, ঠিক আছে? তাও 2Dর, 3Dর তেমন কিছু দেখার দরকার নেই। বেসিক 3Dগুলো তুমি ফর্মুলা চাইলে দেখে যেতে পারো, তবে মেন ফোকাস করবে 2D। 2D মানে কি স্যার? বৃত্ত, মানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, এর ফর্মুলাগুলো যেন তোমার মাথায় থাকে, তাহলেই তুমি করে ফেলতে পারবে। ট্রিগোনোমেট্রির মধ্যে তুমি যদি দেখতে চাও, আমি বলছি তুমি চাইলে দেখতে পারো, মোটামুটি এটা আইডিয়া থাকলেই হবে। সেটা কি হচ্ছে স্যার, নর্মালি যে লম্ববৃত্তাকার চোঙ আছে তার সমগ্র তলের ক্ষেত্রফল কী করে বার করে, তার আয়তন কি করে বার করে, বক্রতলের ক্ষেত্রফল কি করে বার করে, শঙ্কুর ক্ষেত্রে দেখে যাও, গোলকের ক্ষেত্রে দেখে যাও, ঠিক আছে? আয়ত ঘনকের ক্ষেত্রে দেখে যাও, ঘনকের ক্ষেত্রে দেখে যাও। এর বাইরে তেমন কিছু দেখার প্রিলিমসে দরকার নেই, ফর্মুলাগুলো যেন জানা থাকে। সিম্পলিফিকেশান খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য। সিম্পলিফিকেশানের মধ্যেই ছুটকো ছাটকা চ্যাপ্টার পড়ে, যেগুলোকে বলা হয় করণী আমরা পড়ি না ছোটোবেলায়, মানে ঘনমূল, মানে বর্গমূলের উপরে প্রশ্ন। তারপরে হচ্ছে কি নাম্বার সিস্টেমের বেসিক ইনফরমেশান থেকে, যে বিভাজ্যতার থেকে প্রশ্ন দিতে পারে তোমাকে, খুব মানে তোমাকে বেসিক নাম্বারের ইনফরমেশানের উপর থেকে প্রশ্ন দিতে পারে, তোমাকে অবশেষ ভাগশেষ বার করতে দিতে পারে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ছুটকো ছাটকা যেগুলো বেসিক কনসেপ্ট, সেগুলোর উপরে কিন্তু প্রশ্ন দিতে পারে। সিম্পলিফিকেশান থেকে যতগুলো ফর্মুলা আছে, তো এই যে অ্যালজেব্রাটা লেখার অর্থই হচ্ছে এখানে এই যে অ্যালজেব্রাটা লিখেছি, কারণ এই সিম্পলিফিকেশানে ওই অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো হয়, a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার, a³ + b³ a³ - b³ 4ab ফর্মুলা, তাই না? 2 × a² + b² ফর্মুলা, a³ + b³ + c³ -3abc ফর্মুলা। তো এই বেসিক ফর্মুলাগুলো তোমার জানা আছে কি না? যদি এখান থেকে ছুটকো ছাটকা প্রশ্ন পড়ে বা সিম্পলিফিকেশানের প্রশ্ন পড়ে, তাও তুমি এখান থেকে ডিল করতে পারবে। তবে সিম্পলিফিকেশানটাকে একটু ভালো করে পড়বে এই সমস্ত কিছুর থেকে, প্লাস নাম্বার সিস্টেমে বেসিক ইনফরমেশান যেন তোমার একদম পুরোপুরি ক্লিয়ার থাকে, ঠিক আছে? এই হচ্ছে ম্যাথের। দেখো ম্যাথের কি স্যার সিলেবাস আর কি চ্যাপ্টার নেই? অনেক আছে, বাট এর থেকে বেশি প্রিলিমসে করার দরকার নেই। দেখো এরকম তো নয় আমাকে অনেক নাম্বার তুলতে হবে বলে আমি সারা মানে পুরো বলবো কি আন্ডার দ্য সান যাই আছে আমি সব কিছু পড়ে নেবো, এমনটা তো নয়, তাই না? আমাদেরকে বুঝে নিতে হবে যে কতটুকুই আমাদের পড়তে পারবো বা পড়া উচিত। এবার চলে আসো রিজনিংয়ের মধ্যে থেকে স্যার কী পড়ে যেতে পারি, আমি একটা তার আইডিয়া দিচ্ছি রাফলি। দেখো এই টপিকগুলো একসাথে পড়া উচিত। যারা একসাথে পড়বে না তাদের সময় নষ্ট হবে, তাদের এফিসিয়েন্সি নষ্ট হবে। আর একটা WBCS এর অ্যাসপিরেন্টদের আমি মনে করি এফিসিয়েন্সি মেন, তাই না? কোন জায়গাটাকে কিভাবে তারা পড়ছে, অ্যানালজির সঙ্গে ক্লাসিফিকেশন এবং কোডিং ডিকোডিং একসাথে পড়া উচিত, কারণ এখানে অ্যালফাবেটের প্লেস ভ্যালু লাগে, তাই না? সবকটা চ্যাপ্টারই অ্যালফাবেটের প্লেস ভ্যালু লাগে। সবকটা চ্যাপ্টারের মধ্যে নাম্বারের কনসেপ্ট আছে, মানে স্কোয়ার, কিউব, এগুলো সব চর্চা হয়ে যাবে। এবং এই দুটো চ্যাপ্টারের মধ্যে ওয়ার্ড অ্যানালজি, ওয়ার্ড ক্লাসিফিকেশন আছে, তো ওয়ার্ডগুলোও চর্চা হয়ে যাবে। তো একসাথে তুমি এগুলোকে পড়ে নেবে। ক্যালেন্ডার আর ক্লক পিএসসির খুব একটা ফেভারিট জায়গা। কখনো কখনো পরীক্ষায় আমাদের ক্যালেন্ডার থেকে প্রশ্ন দিয়েছে, কখনো কখনো ক্লক থেকে দিয়েছে, কখনো দুটোই দিতে পারে, বাট ন্যাচারালি কি যে কোনো একটাতে দেয়। তো আমরা ক্যালেন্ডার অবশ্যই ভালো করে দেখে যাব, কারণ এটা কনসেপচুয়াল জায়গা। ক্লকের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে যাব যে একটা সময় দিয়ে বললো যে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে।
ক্যালেন্ডারের ক্ষেত্রে ধরো বললো যে একটা রেফারেন্স ক্যালেন্ডারে প্রশ্ন দিল যে 8ই আগস্ট 2015 অমুক বার ছিল, তাহলে 26শে আগস্ট 2019 কী বার হবে, এরকম কোশ্চেন দিতে পারে। বা নর্মাল ক্যালেন্ডার থেকেও দিতে পারে 26শে জানুয়ারি 1950 তোমাদের কাছে কী বার ছিল, এরকমও দিতে পারে। তো যে কোনো ধরনের এই ধরনের টেকনিকগুলো যেগুলো প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ারে পিএসসির বিভিন্ন পরীক্ষায়, কারণ পিএসসি না আর একটা ধরন আছে, এরা না প্রশ্ন কপি করতে ভালোবাসে, এরা প্রশ্ন তৈরি করে না বা রিসার্চ করে না। তো পিএসসির বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে ঘুরে ফিরে কোনো না কোনোভাবে সেখান থেকে আসে, অনেক সময় অন্যান্য পরীক্ষা থেকে এরা কপি করে। তো যেগুলো বলছি ভালো করে দেখে নাও, কারণ এগুলো রিসার্চ ওয়ার্কের মাধ্যমেই তোমাদের সামনে নিয়ে এসেছি যে এইগুলোকে একটা ছাত্রের করে যাওয়া উচিত। এছাড়া কি আছে স্যার, মিসিং ক্যারেক্টারের উপর আর সিরিজের উপরে খুব ভালো কাজ করে। সিরিজ নিজেও একটা মিসিং ক্যারেক্টার, তাই না, মিসিং নাম্বার, তাই না? তো সিরিজ করব যখন, তখন আমরা এত ভালো করে শিখবো, সাথে সাথে আমরা ওই যে হয় না তোমার কাছে 4টে এরকম খোপ খোপ করে দিল, প্রত্যেকটাতে একটা করে নাম্বার দিল, এখানে একটা মিস করে দিল, তো এরকমভাবে মিসিং নাম্বার বলি আমরা। তো সেই মিসিং ক্যারেক্টার বা মিসিং নাম্বার সিরিজের সাথে সাথেই করে নেব, কারণ এটা হচ্ছে পিএসসির ফেভারিট জোন। দুটো কোশ্চেনই তুমি এখান থেকে পেতে পারো, একটা সিরিজ থেকে, একটা মিসিং নাম্বার থেকে। খুব খারাপ যদি প্রশ্ন হয় তাহলে একটাও তো অন্তত পাবেই পাবে, ঠিক আছে? এছাড়া ব্লাড রিলেশন আর ডিরেকশন তোমাকে করে ফেলতে হবে, দুটোই প্রচণ্ড ভাইটাল পিএসসির জন্য, দুটোই পড়তে পারে, যে কোনো একটা তো অবশ্যই পড়বে। র্যাঙ্কিং পিএসসির খুব ফেভারিট জোন, ঠিক আছে, দেখে নেবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব ফেভারিট জোন, এটাও কিন্তু তোমাকে দেখে নিতে হবে। এগুলো তো ছাড়াছুড়ির কোনো বালাই নেই, করতে হবে প্রত্যেকটা জিনিস। যখন র্যাঙ্কিং পড়বে সাথে সাথে সিটিং অ্যারেঞ্জমেন্টটা পড়ে নেবে, কারণ সেম সেন্স থেকে তৈরি হয়, যদিও পুরোপুরি সেম চ্যাপ্টার নয়, সেন্সটা সেম হয়, তাই এটাকে একসাথে পড়া উচিত বলে আমি মনে করি। ম্যাথামেটিক্যাল অপারেশান, এটা সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ, মানে সেই ছোটোবেলাকার ভি বদমাসের রুল। স্যার ভাগের কাজ আগে করতে হয়, গুণের কাজ তারপরে যোগ, তারপরে বিয়োগ, এবং ভি বদমাস যে পরপর সিরিয়ালটা আছে সেটাকেও তোমাকে ফলো করতে হবে। স্যার অফের কাজ আগে করতে হয়, গুণের কাজ, নর্মাল গুণের কাজ তারপরে করতে হয়। তো সেই জিনিসগুলো তোমাদের জানতে হবে, তবে ম্যাথামেটিক্যাল অপারেশন খুব ইজি চ্যাপ্টার হয়ে যায়। কিউব অ্যান্ড ডাইস খুব ফেভারিট জায়গা। কিউবের 3টে সাইড দেখিয়ে বললো যে একটা পার্টিকুলার চিহ্নের অপোজিটে কে বসবে, তো সেই রকম জিনিসগুলো কিন্তু আমাকে এখানে রেডি করতে হবে। কিউব অ্যান্ড ডাইস, রাইট, কি করতে হবে? কিউব অ্যান্ড ডাইস। ভেন ডায়াগ্রাম দেখে যেতে পারো, এই পার্টিকুলার জায়গাটা কিন্তু পিএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। সিলোজিজম বলে স্যার স্টেটমেন্ট বেস প্রশ্ন আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, তো সেটাকে আমরা কিভাবে ডিল করব, রাইট? সেটাকে ডিল করার জন্য মনে রাখতে হবে আমাদের কাছে সিলোজিজমটাকে ভালো করে পড়তে হবে, সিলোজিজমের কনসেপ্টগুলোকে জানতে হবে, একটা প্রশ্ন পাওয়ার কিন্তু খুব ভালোভাবে চান্স আছে। এছাড়া স্টেটমেন্ট, কনক্লুশন আর অ্যাজাম্পশন, সিলোজিজম তুমি যখন শিখে যাবে তুমি দেখবে স্টেটমেন্ট কনক্লুশন এখানেও আসছে, স্টেটমেন্ট কনক্লুশন এখানেও আসছে, কিন্তু তোমার কাছে এখানে একটু আলাদা। কেন বলবো স্যার? এখানে হচ্ছে সিলোজিজম মানে হচ্ছে কি, যে জিনিসগুলোর সঙ্গে বাস্তবিকতার সঙ্গে কোনো মিল নেই। আর যখন তোমার স্টেটমেন্ট কনক্লুশন আসবে বা অ্যাজাম্পশন আসবে, এগুলো কিন্তু বাস্তবিক টপিকের উপর আসে। তো এটাকে একবারে গো থ্রু করবে যেন পুরোটা একসাথে কভার আপ হয়ে যায় যখনই পড়বে। সাথে তোমার কাছে কি পড়তে হবে, খুব ফেভারিট জায়গা পিএসসির, একটা হচ্ছে কাউন্টিং অফ ফিগার, ট্রায়াঙ্গেল কি করে কাউন্ট করে, স্কোয়ার কি করে কাউন্ট করে, সার্কেল লাইন কি করে কাউন্ট করে। যদিও ট্রায়াঙ্গেল আর স্কোয়ারের উপরই বেশি প্রশ্ন দেয়, রেক্ট্যাঙ্গেলের উপর বেশি প্রশ্ন দেয়, তো সেগুলোকে একবার একটুখানি দেখে নেবে কাউন্টিং কি করে করে। বিগত বছরের প্রশ্নগুলোর উপরে বারবার তুমি এমফাসাইজ করবে। আর পুরনো আমলের যে এসএসসির প্রশ্নগুলো পড়তো 2002, 4, 6, 8, সেই সকল প্রশ্ন তুলে তুলে এখানে কিন্তু দেয়, এটা আমার অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি। মিররের ক্ষেত্রে এটা তো সেই নন ভার্বাল রিজনিংয়ের পার্ট, তো মিরর খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং এমবেডেড ফিগার মানে নন ভার্বালের মধ্যে এই পার্টিকুলার টপিকগুলোই তোমাকে দেখতে হবে বেশি বেশি করে, কারণ পিএসসির এগুলো ফেভারিট জায়গা। মিরর ইমেজ, 4টে ইমেজ দিয়ে বলবে যে একটা গিভেন ইমেজের কোনটা মিরর ইমেজ তৈরি হবে। এমবেডেড ফিগার মানে কি, একটা নির্দিষ্ট ফিগার দিয়ে বলবে 4টে ফিগারের মধ্যে কার মধ্যে ঢুকে বসে আছে, তো এমবেডেড ফিগার পড়তে হবে। এছাড়া করতে হবে কি, যেটা লাস্ট ইয়ারে পড়েছে যেখান থেকে এটা লেখা, সিম্পল চয়েস বেস পাজেল। এটার জন্য আলাদা করে প্র্যাকটিস করার দরকার নেই। সিম্পল চয়েস বেস পাজেলের অর্থ হচ্ছে তোমাকে কিছুজন ব্যক্তি সম্পর্কে ইনফরমেশান দেবে যে তারা কি কি খেতে পছন্দ করে ধরে নাও, আর তারা কোন কোন জায়গায় ঘুরতে গেছে। তো তার মানে কি, তোমাকে জাস্ট ম্যাচ করে করে দেখতে হবে, প্রত্যেকের পাশে লিখতে হবে বা অ্যান্সার করতে হবে। এই ধরনের জিনিস আসলে মেন্সে আসতো, এখন 1-2বার মাঝে মাঝে কি করছে, এক্সপেরিমেন্ট বশত প্রিলিমসে দিয়ে দিচ্ছে। তার জন্য আমরা যে বিরাট খেটে যাবো এমনটা নয়, চাইলে এই পার্টটাকে স্কিপ করতে পারো, ঠিক আছে?
পরীক্ষা হলে বসে তুমি এতটাই পর্যাপ্ত টাইম পাবে যে এটা বসে বসে তুমি এটাকে করে নিতে পারবে। ঠিক আছে, কি বললাম? তো এই হচ্ছে রিজনিংয়ের প্রপার আইডিয়া। মনে রাখবে 25টা নাম্বার, এবং এই 25-এর মধ্যে 23 নাম্বার থেকে 24 নাম্বার ইজিলি পাওয়া যায়। এবং যদি কেউ ভালোভাবে ডেডিকেটেডলি এটাকে খেটে যায়, তাহলে 25-এ 25 নিয়ে আসাটাও কোনো বড় ব্যাপার নয়। এবং তুমি বুঝতে পারছো, এটা হাই কাট অফকে চেস করতে গেলে বা ভালো নাম্বার তুলতে গেলে প্রতিটা জিনিসকে আমাকে কিন্তু তার একটা স্ট্র্যাটেজি থাকা খুব জরুরি, এবং সেই স্ট্র্যাটেজি মেনটেন করে যদি আমরা এটাকে পড়ি, তাহলে খুব ভালোভাবে কিন্তু আমরা স্কোর করতে পারবো। তো মনে রাখবে, এখন থেকে টার্গেট সেট করো, কোন চ্যাপ্টারটা কোন দিন করছো, এই আমার যেভাবে তোমাদের অর্ডারটা করেছি ওটাকে নিজেদের খাতায় লিখে নিয়ে নিজেদের দিন ভাগ করে নাও, দরকার পড়লে সপ্তাহ ভাগ করে নাও ক্যাটেগরিগুলোকে। এই সপ্তাহের মধ্যে এই ক্যাটেগরিটা আমি শেষ করব, ওই সপ্তাহের মধ্যে ওই ক্যাটেগরিটা শেষ করব, তাহলে দেখবে সম্পূর্ণটা তুমি কভার আপ করতে পারছো দিনের মধ্যে। এবং শুধুমাত্র পড়লে তো হবে না, জিনিসটা প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিসের জন্য কিন্তু তোমরা টপিক অনুযায়ী প্র্যাকটিস করতে পারো, আর নইলে তোমরা কিন্তু ডব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু সপ্তাহ শেষে একবার করে দেখো। তো এই ছিল তোমাদের আজকের সেশন। আশা করি প্রত্যেকে এই সেশন থেকে উপকৃত হয়েছো। তো যদি এই সেশনটা কাজের বলে মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সেশনটা তোমাদের কেমন লাগলো। তোমার এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ভিডিও, তো সানি স্যারের অনুরোধে তোমাদের জন্য এই পার্টিকুলার সেশনটা নিয়ে এলাম। আশা করি তোমাদের হেল্প হবে, আশা করি সামনের দিনটা খুব সহজ এবং খুব ভালোভাবে তোমরা কিন্তু পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারবে। তো প্রত্যেকে ভালো করে প্রিপারেশানটা নাও। আজ এ পর্যন্তই শেষ করলাম। ভালো থেকো, প্রিপারেশান এর মধ্যে থেকো।